নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। আপনারা কি ভাবছেন? ভারত চুপচাপ বসে আছেন, ভাবছেন বাংলাদেশের মাটিতে যা খুশি তাই হবে আর নয়াদিল্লি শুধু দর্শক হয়ে থাকবে? ভুল, সম্পূর্ণ ভুল। আন্তর্জাতিক জিওপলিটিক্সের দাবার বোর্ডে যারা ভারতকে বোকা ভাবছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা কড়া থাপ্পড় হতে চলেছে। বাংলাদেশের বিদেশি নীতি নিয়ে ভারতের দীর্ঘদিনের যে নরম ধীরচল রণনীতি ছিল সেটা ভারত আস্থা করে ছুঁড়ে ফেলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। হঠাৎ করে ব্যুরোক্র্যাটদের সরিয়ে একজন ছাঁকা রাজনীতিবিদকে ঢাকার মাটিতে কেন নামানো হলো? এর পিছনে লুকিয়ে আছে এমন এক মাস্টার প্ল্যান যা আমেরিকা, চীন আর পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওতে আমরা কোনো হাওয়ার কথা বলবো না, একদম ফ্যাক্ট বেসড, পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস করব। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে একটা ছোট্ট সিদ্ধান্তে পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রের সমীকরণ বদলে যাচ্ছে। রেডি তো? চলুন ফ্যাক্টস দিয়ে শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস একদম ক্লিয়ার করে দিই, জিওপলিটিক্সের খাতায় কখনো ভারত বা বাংলাদেশ বলা হয় না, বলা হয় নয়াদিল্লি আর ঢাকা। পেন্টাগনে বসে ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যখন সাউথ এশিয়া নিয়ে কোনো প্ল্যান করেন, তারা বলেন নয়াদিল্লির নেক্সট মুভমেন্ট কি বা ঢাকা এখন কার দিকে ঝুঁকছে। কারণ একটা রাজনীতি শুধু একটা শহর নয়, ওটা পুরো দেশের ব্রেন, নার্ভ সেন্টার। কেন ঢাকার সামান্যতম রাজনৈতিক রদবদলে দিল্লির সাউথ ব্লকের রাতের ঘুম উড়ে যায়? আসুন ফ্যাক্টস দিয়ে ময়না তদন্ত করি। আপনারা নিউজ চ্যানেলে রোজ ভারত পাকিস্তান বা ভারত চীন বর্ডার নিয়ে লাফালাফি দেখেন, তাই তো? কিন্তু ফ্যাক্ট শুনলে চমকে যাবেন। ভারত চীনের সাথে এতটা বর্ডার শেয়ার করে না, পাকিস্তানের সাথেও এতটা শেয়ার করে না যতটা করে বাংলাদেশের সাথে। ভারত পাকিস্তান বর্ডার ৩৩২৩ কিমি, ভারত চীন বর্ডার ৩৮৮৮ কিমি, ভারত বাংলাদেশ বর্ডার ৪০৯৬.৭ কিমি। ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের তিন দিক জাঁতাকলের মতো ঘিরে আছে ভারত, আর একদিকে শুধু বঙ্গোপসাগর। লজিকটা খুব সিম্পল। আপনার বাড়ি যদি তিন দিক দিয়ে আমি ঘিরে থাকি আর আপনার বাড়িতে যদি আগুন লাগে, তার আঁচ কি আমার গায়ে লাগবে না? অবশ্যই লাগবে। এই বর্ডার কোনো সাধারণ বর্ডার নয়, এটা নদী, জঙ্গল ও গ্রামের মধ্যে দিয়ে যাওয়া একটা পোরাস বা ছিদ্রযুক্ত বর্ডার। বাংলাদেশে যদি স্টেবিলিটি না থাকে, যদি সেখানে দাঙ্গা বা অর্থনৈতিক ধস নামে, তবে রাতারাতি লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ভারতে ইনফিল্ট্রেট করবে। আর এই বিশাল ডেমোগ্রাফিক ধাক্কা সামলানো ভারতের ইকোনমির জন্য একটা দুঃস্বপ্ন। এবার আসি সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা নিয়ে কেউ সচরাচর কথা বলে না। ম্যাপে পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা খেয়াল করুন। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স, মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার চওড়া একটা সরু রাস্তা যা পুরো উত্তর পূর্ব ভারতকে মেনল্যান্ডের সাথে যুক্ত করেছে। এর একদিকে নেপাল ও চীন, অন্যদিকে বাংলাদেশ। চীন কেন বারবার তিস্তা প্রজেক্ট নিয়ে বাংলাদেশের কাছে ঘষতে বেড়াচ্ছে জানেন? কারণ ঢাকা যদি বেইজিং এর হাতের পুতুল হয়ে যায়, তবে চীন এই শিলিগুড়ি করিডোরের একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। যুদ্ধের সময় এই ২২ কিলোমিটার রাস্তা কেটে দিলেই ভারতের উত্তর পূর্ব দিক পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ঢাকাকে নিজের পক্ষে রাখা ভারতের জন্য কোনো চয়েস নয়, এটা ভারতের সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ইতিহাস ভুলে গেলে জিওপলিটিক্স বোঝা যায় না। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত এই ভূখণ্ডটার নাম যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন ভারতের সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি ছিল। কেন? কারণ ভারতকে সবসময় ট্রু ফ্রন্ট ওয়্যার বা দ্বিমুখী যুদ্ধের ভয় থাকতে হতো। পশ্চিমে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ভারতের দুই ঘাড়ের কাছে দুটো তলোয়ার ঝুলেছিল। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী যখন ভারতীয় সেনা পাঠিয়েছিলেন, সেটা শুধু বাঙালিদের বাঁচানোর জন্য কোনো দয়ামায়া ছিল না, সেটা ছিল ভারতের জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ তৈরি করাটা ছিল ভারতের নিজের পিঠ বাঁচানোর সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। এমনকি ৯০-এর দশকেও যখন বাংলাদেশ ভারত বিরোধী সরকার ছিল, তখন উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে ক্যাম্প বানিয়ে ভারতকে রক্তাক্ত করত। যখনই ঢাকায় কোনো স্টেবল বা প্রো ইন্ডিয়া সরকার বসেছে, তখনই উত্তর পূর্ব ভারত শান্ত হয়েছে। সবশেষে আসি আজকের কথায়। ভারত ২০৪৭ সালের মধ্যে নিজেকে একটা ডেভেলপড নেশন বা সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই ফোকাসড জার্নিতে ভারতের দরকার প্রচুর ইনভেস্টমেন্ট, টেকনোলজি আর ইন্টারনাল পিস। ভারত চায় না তার বর্ডারে কোনো র্যাডিক্যাল ভারত বিরোধী সমাজ গড়ে উঠুক। আপনি যদি অলিম্পিকে দৌড়াতে যান আর আপনার জুতোর মধ্যে যদি পেরেক ফুটে থাকে, আপনি কি রেস জিততে পারবেন? কখনোই না। ভারতের জন্য একটা অস্থির বাংলাদেশ হলো সেই জুতোর মধ্যে থাকা পেরেক। ভারত যদি ইস্টার্ন বর্ডারে অশান্তি থাকে, তবে ভারতকে তার ডিফেন্স বাজেট, তার সৈন্য, তার এনার্জি ওই সব বর্ডার সামলাতেই খরচা করতে হবে। তখন গ্রোথের ফোকাস শিফট হয়ে যাবে। তাই পরিষ্কার কথায়, ভারতের নিজের স্বার্থেই, নিজের ইকোনমিক উন্নতির জন্যই এবং চীনের মতো ড্রাগনকে কাউন্টার করার জন্যই একটা অত্যন্ত স্থিতিশীল এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ ভীষণভাবে দরকার। আর এই কারণেই যখন বাংলাদেশের মাটিতে অন্য
পরাশক্তিরা খেলতে আসে তখন ভারত চুপ করে বসে থাকতে পারে না। আপনাদের কি মনে হয় বাংলাদেশ নিয়ে শুধু ভারতই ভাবছে? একদম না। ঢাকাকে এখন দাবার বোর্ড হিসাবে ব্যবহার করতে চাইছে পৃথিবীর তিনটে শক্তি। তারা কারা? প্রথমত আমেরিকা। আজ থেকে 10-15 বছর পর চীন ও আমেরিকার শক্তি প্রায় সমান সমান হয়ে যাবে। চীনকে আটকাতে আমেরিকার দরকার একটা শক্ত ঘাঁটি। ভারত তো আমেরিকাকে সেই ঘাঁটি বানাতে ক্লিয়ার না করে দিয়েছে, তাহলে আমেরিকার হাতে অপশন কি? সহজ অপশন হলো বাংলাদেশ। আমেরিকা চায় বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব তৈরি হোক, আর সেই সুযোগে তারা সেখানে নিজেদের ফায়দা লুটতে পারে। দ্বিতীয়ত চীন। চীন এখনই ডিরেক্ট সামরিক ঘাঁটি চাইছে না, তারা খেলছে অন্য খেলা। তারা চাইছে মাংলা পোর্ট, তারা চাইছে লালমনিরহাটের এয়ারফিল্ড, তারা চাইছে শিলিগুড়ি করিডোরের ঠিক পাশে তিস্তা প্রজেক্টের বরাত। কিন্তু কেন? যাতে আগামী 15 বছর তারা ভারতের একদম ঘাড়ের কাছে বসে ইন্টেলিজেন্স গ্যাদার করতে পারে। তৃতীয়ত পাকিস্তান। এদের কোনো বড় অ্যাম্বিশন নেই, এদের একটাই ইন্ডাস্ট্রি, জঙ্গি ইন্ডাস্ট্রি। কাশ্মীরে সিকিউরিটি করা হয়ে যাওয়ায় এখন এদের প্ল্যান হলো সমুদ্র পথে বাংলাদেশে জঙ্গি পাঠিয়ে সুন্দরবন বা উত্তর পূর্ব ভারত দিয়ে ভারতে ঢোকা। তাই এরা চায় বাংলাদেশে সারা জীবন অশান্তি চলুক। এই তিনটে শক্তিকে লাথি মেরে বের করে দেওয়ার জন্যই ভারতের দরকার ছিল একটা মাস্টার স্ট্রোক, আর সেটাই ভারত এখন খেললো। আগে আমাদের বিদেশি নীতি কেমন ছিল? খুব একটা আক্রমণাত্মক ছিল না, কারণ তখন ভারতের ওভারঅল শক্তি কম ছিল। উগান্ডা বা সোমালিয়ার বিদেশমন্ত্রী আজ বড় বড় কথা বললে কি কেউ পাত্তা দেবে? দেবে না। কিন্তু সময় বদলেছে। 2014 থেকে 24 এই 10-15 বছরে ভারতের ফরেন পলিসি একটা বিশাল ইউটার্ন নিয়েছে। ডক্টর এস জয়শঙ্কর দায়িত্ব নেওয়ার পর ভারত গোটা পৃথিবীকে ক্লিয়ার মেসেজ দিয়েছে, আমরা আমেরিকা বা রাশিয়ার ক্লাবে নেই, আমরা আমাদের নিজেদের ক্লাব বানাবো, পারলে তোমরা এসে যোগ দাও। আজকে ভারতের সাধারণ মানুষ ফরেন পলিসি নিয়ে কথা বলে, কিন্তু কেন? কারণ ট্রাম্প ট্যারিফ বসালে ভারতের জিএসটিতে প্রভাব পড়ে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে তেলের দামে প্রভাব পড়ে। যখন স্যাংশনের ভয় দেখিয়ে বলা হয় রাশিয়ার তেল কেনা যাবে না, ভারত বুক চিতিয়ে তেল কিনছে, আর সেই তেলের রিফাইন্ড প্রোডাক্ট আবার উল্টে এক্সপোর্টও করছে। এটাই হলো নতুন ভারতের অ্যাসার্টিভ পলিসি। এবার আসি মেন টুইস্টে। যে মোদী সরকার এতদিন পলিটিশিয়ানদের থেকে অফিসারদের বেশি গুরুত্ব দিয়েছেন মন্ত্রী বানানোর ক্ষেত্রে, তারাই হঠাৎ করে বাংলাদেশের হাই কমিশনার পদে এক বিশাল পরিবর্তন আনলো। প্রণয় কুমার বর্মার মতো একজন আইএফএস ব্যুরোক্র্যাটকে সরিয়ে সেখানে পাঠানো হলো দীনেশ ত্রিবেদীকে, একজন আগাগোড়া রাজনৈতিক নেতা, প্রাক্তন রেলমন্ত্রী, তৃণমূল কংগ্রেস, বিজেপি তিনটে দলে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন হেভি ওয়েট পলিটিশিয়ান। কেন এই ইউটার্ন? প্রশ্ন জাগছে তো মনে। দেখুন, একজন ব্যুরোক্র্যাট বা অফিসার যখন কোনো সিদ্ধান্ত নেন তখন তাকে প্রোটোকল মানতে হয়। ফরেন সেক্রেটারি, তারপর জয়শঙ্কর, তারপর পিএম, একটা সিদ্ধান্ত পাশ হতে 11 দিন সময় লেগে যায়। কিন্তু দীনেশ ত্রিবেদীকে পাঠানো হয়েছে ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক দিয়ে। এর মানে কি জানেন? এর মানে হলো দীনেশ ত্রিবেদী চাইলে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করবেন, আর 11 দিনের কাজ একদিনে হবে। বাংলাদেশকে ভারত ডিরেক্ট মেসেজ দিল, তোমাদের ইম্পর্টেন্স আমাদের কাছে সর্বোচ্চ। জিও পলিটিক্সে প্রতিটা কাজের একটা সিগন্যাল থাকে। দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে ঢুকলেন, তিনি কোনো ফ্লাইটে গেলেন না, তিনি ট্রলি ব্যাগ হাতে নিয়ে হেঁটে বর্ডার পার করে ঢুকলেন। এটা কিসের সিগন্যাল? এটা ম্যান টু ম্যান কানেকশনের সিগন্যাল, ডাউন টু আর্থ থাকার সিগন্যাল। তাছাড়া দীনেশ ত্রিবেদী বাংলার মানুষ, তিনি তিস্তার জলের গুরুত্ব বোঝেন, ফারাক্কাবাদের ইস্যু বোঝেন, তিনি জানেন পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের নাড়ির টান কতটা। দায়িত্ব নেওয়ার পরের দিনই তিনি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের ভিসা আবার ওপেন করে দিলেন। কিন্তু কেন? কারণ একজন পলিটিশিয়ান মানুষের সেন্টিমেন্ট বোঝেন, যেটা একজন ব্যুরোক্র্যাট শুধু ফাইল দেখে বুঝতে পারেন না। আমলাতান্ত্রিক জটিলতার জন্য ভারত 2015 সালে মংলা পোর্টের ডেডলাইন মিস করেছিল, যা চীনের জন্য দরজা খুলে দিয়েছিল। এবার সেই ভুল আর নয়। ক্যাবিনেট র্যাঙ্কের কেউ থাকলে চীনের স্পিডেই ভারত এখন কাজ অ্যাপ্রুভ করাবে। খবর আসছে শেখ হাসিনা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে ব্যাক করতে পারেন। সেই সময় বাংলাদেশ যাতে উত্তাল না হয়ে যায়, পরিস্থিতি যাতে কন্ট্রোলে থাকে, তার জন্যই কি আগে ভাগে দীনেশ ত্রিবেদীর মতো একজন পোড় খাওয়া রাজনীতিককে ফিল্ড সাজাতে পাঠানো হলো? সময়ের উত্তর দেবে। তবে ভারতের এই পলিসি শুধু বাংলাদেশের জন্য নয়, নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার মতো
প্রতিবেশী দ্বীপরাষ্ট্রগুলোর জন্য নেপালের প্রধানমন্ত্রী যখন ভারতের সাধারণ অ্যাম্বাসাডারের সাথে মিটিং করতে রিজেক্ট করে দিলেন, তখন ভারত বুঝেছে প্রতিবেশীদের সম্মান দিতে হবে। মন্ত্রী লেভেলের লোক পাঠিয়ে এটা বোঝাতে হবে যে চীন তোমাদের লোন দিয়ে ডেট ট্র্যাপে ফেলে বরবাদ করবে, কিন্তু ভারত তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবে। বন্ধুরা দাবার বোর্ডে বড়ে দিয়ে সব খেলা জেতা যায় না, মাঝে মাঝে মন্ত্রীকেও ময়দানে নামানো হয়। দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো ভারতের সেই মন্ত্রী চাল। ভারত এখন আর কোনো ডিফেন্সিভ মোডে নেই। আমেরিকা, চীন বা পাকিস্তানের মতো শকুনদের ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এটা আমাদের ব্যাকইয়ার্ড, এখানে খেলাটা আমাদের নিয়মেই হবে। হিউম্যান টু হিউম্যান কানেকশন, স্পিড আর ডিরেক্ট পিএমও কন্ট্রোল, এই তিনটে অস্ত্র দিয়ে ভারত এখন বাংলাদেশের মাটিতে চীনের টাকাকে কাউন্টার করতে চলেছে। আপনার কি মনে হয় ভারতের এই পলিটিশিয়ান ডিপ্লোম্যাসির চাল কি সত্যি চীনকে আটকাতে পারবে, নাকি এটা একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ফ্যাক্ট বেসড অ্যানালাইসিস ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।